এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমি তোমার বাচ্চার মা হতে যাচ্ছি শুভ। তুমি কিভাবে পারলে আমায় রেখে অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নিতে? বিয়ের আসরে এমন একটা কথা বজ্রপাতের ন্যায় শোনালো। অষ্টাদশী বয়সী আরাবি তখন স্তব্ধ বিমূঢ় হয়ে রইল কথাটা শুনে। মুখ হতে একটা টু শব্দ বের হলো না, শুধু ফেল ফেল দৃষ্টিতে তাকিয়ে রইল। ও তো বিয়ে করতে চায়নি, ওকে মেরে ধরে 2 দিন ঘরবন্দি করে রেখেছে। খাবার দেওয়া তো দূর, একটা গ্লাস পানিও দেয়নি কেউ। এত এত অত্যাচার সহ্য করতে না পেরে শেষমেশ বিয়েতে রাজি হয়ে যায় আরাবি। ভেবেছে বিয়ে করলেই বোধহয় এখান থেকে মুক্তি পাবে, ভালো একটা জীবন পাবে। কিন্তু হায় কপাল, স্বপ্ন দেখার আগেই তা ভেঙে গেল। চোখ ভরে উঠল আরাবির, তাও কিছু বলল না। কি বা বলবে? যারা এই জঘন্য কাজটা করতে যাচ্ছিল তারাই এবার ঘটনাটা সামলাক। ও এত বছর যাবৎ নীরব দর্শক হয়েছিল। ওর কাজই হলো মুখ বুজে সব সহ্য করা। সেখানে আজই বা কি বলবে ও, যেখানে শুভ নামের এই লোকটাকে বিন্দু পরিমাণে চিনে না। এদিকে সেই মেয়েটি এগিয়ে আসলো শুভর দিকে, রাগী কণ্ঠে বলে, তুমি যদি আমাকে এই মুহূর্তে বিয়ে করে নিজের স্ত্রীর মর্যাদা না দাও তাহলে আমি আত্মহত্যা করব। আর তার যা সম্পূর্ণ দোষী তোমাকে করে যাব। এই যে দেখো আমার হাতে বিষ, সাথে করে নিয়ে এসেছি। শুভ ভয় পেয়ে গেল, অনুরোধের স্বরে বলে, না না প্লিজ, এমন কিছু করো না। আমি করব না তোমাকে বিয়ে। আর আমার সন্তান তোমার পেটে। আর যাই হোক, আমি আমার সন্তান, আমার অংশকে অস্বীকার করতে পারবো না। শুভর কথায় তেলে বেগুনে জ্বলে উঠল হানিফ আহমেদ। শুভর কাছে তেড়ে গিয়ে বলে, এসব কি? আরাবিকে বিয়ে করবে বলেছ? তুমি নিজেই তো সম্বন্ধ নিয়ে এসেছিলে। বলেছিলে আরাবিকে তোমার সাথে বিয়ে দিলে তুমি আমাকে 5 লাখ টাকা দিবে। কিন্তু কোথায় গেল সেটা? তুমি কথার খেলাপ হলে কেন? শুভ চকিতে তাকায় হানিফ আহমেদের দিকে, বলল, আমি আপনাকে করা ওয়াদা রাখবো। আপনাকে পুরো টাকাটাই দেওয়া হবে। শুধু আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। আমি আমার সন্তানকে বেছে নিলাম। আসি, ভালো থাকবেন। এই রনি, ওনাকে ওনার টাকাটা দিয়ে দে। রনি নামের ছেলেটি হানিফ আহমেদের হাতে টাকার ব্যাগ দিয়ে সেও শুভর পিছে পিছে চলে গেল। এদিকে এতক্ষণ সকল কথা পাথরের মূর্তির ন্যায় শুনে যাচ্ছিল আরাবি। একটা মানুষ কিভাবে এতটা জঘন্য হতে পারে তা ভাবতে পারছে না আরাবি। শুধুমাত্র টাকার লোভে লোকটা ওকে বিক্রি করে দিতে যাচ্ছিল। আরাবির ঘৃণা হচ্ছে নিজের উপর। চোখ ঝাঁপিয়ে অশ্রুরা বেরিয়ে আসলো, গড়িয়ে পড়ল গাল বেয়ে। সেই অশ্রুসিক্ত অভিমানী নয়নে তাকালো মায়ের দিকে। আরাবির মা তখন ঘরের এক কোণায় আঁচলে মুখ চেপে কাঁদছে। ঠোঁট ভেঙে আর্তনাদ করে কান্নাগুলো বেরিয়ে আসতে চাইছে, কিন্তু চেয়েও কাঁদতে পারছে না আরাবি। কার জন্য কাঁদবে? কিসের জন্য কাঁদবে? আজ মনে হচ্ছে পৃথিবীর বুকে জন্ম নিয়েই বোধহয় পাপ হয়েছে ওর, চরম পরিমাণে পাপ। এদিকে হানিফ আহমেদ হাসি মুখে আরাবির সামনে এসে দাঁড়ালো। টাকার ব্যাগটায় আরেকবার নজর বুলিয়ে আনন্দিত হয়ে বলে, তোকে পেলে আমার অতটাও লস হয়নি। তোর মাধ্যমে কতগুলো টাকা পেলাম, যাক ভালোই হলো। তোকে আবারও কোনো বড় লোক বেড়ার লগে বিয়া দেওয়ার ব্যবস্থা করুম খুব শীঘ্রই। বিনিময়ে মোটা অঙ্কের টাকা পাবো আমি। তুই হলে আমার সোনার ডিম পাড়া হাঁস। আজ আমি অনেক খুশি। এই খুশিতে তোদের মা মেয়েকে আমি পেট ভরে কাচ্চি খাওয়াবো। যা, কই শুনছস? নিয়ে যা তোর মাইয়ারে। আমি এখন একটা কাজে যাইতেছি। হানিফ আহমেদ বেরিয়ে গেলেন বাড়ি থেকে। এদিকে পাড়া প্রতিবেশীরাও নানান আফসোস করে বিদায় নিলেন। আরবির মা এগিয়ে এসে আরাবিকে ধরে ওর রুমে নিয়ে আসলেন। মেয়েটার গায়ে বিন্দু পরিমাণে শক্তি নেই, সারা গায়ে মারের দাগ। আরাবিকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন তিনি, অসহায় কণ্ঠে বললেন, মারে মা, আমারে মাফ করে দে তুই। আমি মা হয়ে পারি না তোকে রক্ষা করতে। আমারে মাফ কর তুই মা। আমি মা নামের কলঙ্ক। আরাবি আর পারল না নিজেকে সামলাতে। ওর মাকে ধরে হাউমাউ করে কেঁদে দিল। কিয়ৎক্ষণ অতিবাহিত হয়, কিন্তু কান্না তো থামে না। এত কেঁদেও তো মনের আঘাত সরে না। ইস, কান্নার কারণে যদি সকল কষ্টগুলো মুছে যেত,
কতই না ভালো হতো, কিন্তু হায় আফসোস, তা তো আর হবার নয়। আরাবের মা মেয়েকে সামনে এনে চোখ মুছে দিলেন। আর কাঁদবি না, আর কাঁদবি না তুই। আজ থেকেই তুই মুক্তি পাবি, স্বাধীনভাবে বাঁচবি। অনেক হয়েছে। আমার মতো আমি তোকে এভাবে তিলে তিলে মরতে দেখতে পারি না। তুই বাঁচবি, আমি বাঁচাবো তোকে। আরাবি অবাক হয়ে মায়ের কথা শুনে আশ্চর্য কণ্ঠে বলে, এসব কি বলছো তুমি? কেন এমন করছো মা? আমি ঠিক বলছি। এই জানোয়ারটার বাড়িতে নেই এই সুযোগ। তুই পালিয়ে যা মা, পালিয়ে যা। আমি তোকে তোর বাবার বন্ধুর বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছি। লোকগুলো অনেক ভালো, তোকে একদম মেয়ের মতো করে রাখবে। ছোট থাকতে তুই ছিলি তাদের চোখের মনে, এখন একমাত্র ওনারাই তোর আস্থা। তুই চলে যা মা, চলে যা। এখান থেকে তুই বাঁচতে পারবি না। তোকে আমার দিবি, তুই চলে যা। ঢাকার বাসে বসে আছে আরাবি। অবশেষে সে মায়ের কথা রেখেছে, পালিয়ে এসেছে সেই জাহান্নাম থেকে। তার মার কিছু জমানো টাকা ছিল, তাই হাতে গুজে দিয়েছে ওর মা। আরাবির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। জীবনটা কেন এত কঠিন ওর জন্য? কেন আর 5টা মেয়ের মতো ও বাঁচতে পারছে না? আজ বাবার কথা খুব করে মনে পড়ছে আরাবির। কত ভালোবাসতো ওর বাবা ওকে, কিন্তু একটা ঝড়ই সব লণ্ডভণ্ড হয়ে যায় এক নিমিষেই। আরাবির মা আর বাবার প্রেমের বিয়ে ছিল। আরাবির বাবার ফ্যামিলি কেউ রাজি ছিল না এ সম্পর্কে। তাই আরাবির বাবা উপায় না পেয়ে আরাবির মাকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। আরাবির মার ফ্যামিলির এতে কোনো সমস্যা ছিল না। আরাবির বাবা ছিল বড়লোক বাড়ির ছেলে, তারা এতে বেশ খুশি হয়েছিলেন। বছর না ঘুরতেই আরাবি ওর মায়ের গর্ভে আসে। এই খবর শুনে আরাবির বাবার ফ্যামিলি না চাইতেও ছেলে আর ছেলের বউকে মেনে নেন। আরাবির মাকে মনে মনে কেউ মেনে না নিলেও আরাবির বাবার ভয়ে কিছু বলতে পারতেন না। কিন্তু আরাবির বাবার অগোচরে ভীষণ বাজে ব্যবহার করতেন সবাই। মাস গড়ায়, আরাবির মা বাবার কোল আলো করে জন্ম নেয় আরাবি। কিন্তু এতে খুশি ছিলেন না আরাবির বাবার বাড়ির কেউ। তাদের তো নাতি চাই, কিন্তু হয়েছে মেয়ে। দিনে দিনে আরও অত্যাচার বাড়ল। আরাবির মা স্বামীর মুখের দিকে তাকিয়ে সব সহ্য করে নিতেন। আরাবির যখন 10 বছর বয়স, তখন হঠাৎ খবর আসে আরাবির বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এরপর আরাবির মা আর আরাবির সেই বাড়িতে থাকা যেন জাহান্নামে পরিণত হলো। এক সময় ওদের সেই বাড়ি থেকে বের করে দেওয়া হলো। আরাবির মা মেয়েকে নিয়ে চলে এলেন বাপের বাড়ি, কিন্তু ভাইয়ের বউরা তা সহ্য করতে পারত না। এক সময় আরাবির মামারা ওর মাকে জোর করে বিয়ে দিয়ে দেন হানিফ আহমেদের কাছে। হানিফ আহমেদের স্ত্রী মারা গিয়েছেন, তার একটা ছেলেও আছে 18 বছরের। ছোট্ট আরাবির ভবিষ্যতের কথা ভেবে তিনি সব মেনে নেয়, কিন্তু নিজের ভালোবাসার মানুষটিকে কিছুতেই ভুলতে পারেন না তিনি। এদিক দিয়ে ভালো ছিল হানিফ আহমেদ, আরাবির মাকে কোনোদিন স্ত্রী হিসাবে মেনে নেয় না। তিনি তার প্রথম স্ত্রীকে খুব ভালোবাসতেন, তাই কোনোদিন আরাবির মার ধারে কাছেও যায়নি। হানিফ আহমেদ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তাকে আনা হয়েছে শুধু ওনার ছেলে আর ওনার বুড়ো মাকে দেখাশোনা করার জন্য। এদিকে দিয়ে আরাবির মা যেন প্রাণে বেঁচেছিলেন, কারণ নিজের ভালোবাসার মানুষ ছাড়া আর কারো স্পর্শ যেন তিনি সহ্য করতে পারতেন না। আর আগেই না হয় আত্মহত্যা করে বসতেন। আস্তে আস্তে আরাবি বড় হতে থাকে। গ্রামের বিভিন্ন মানুষের নজরে আরাবির উপর পড়ে। হানিফ আহমেদ ছিলেন তুখোর নেশাখোর। তাকে মানুষ বিভিন্নভাবে টাকার লোভ দেখিয়ে আরাবিকে বিয়ে করার অফার দেয়, কিন্তু আরাবির মা ছলে বলে অনেকভাবে মেয়েকে ইন্টার পর্যন্ত পড়ালেখা করিয়ে আনতে পেরেছেন। সাথে সাহায্য ছিল আরাবির সৎ ভাই ফাহিম। সৎ ভাই হলে কি হবে, আপন ভাইয়ের থেকে কম ছিল না সে। আরাবি আর আরাবির মাকে হানিফ আহমেদের কাছ থেকে ফাহিমই সবসময় রক্ষা করত। কিন্তু ফাহিম বিদেশে ভালো একটা চাকরির অফার পেয়ে সেখানে চলে যায়। আর তারপর এই শুভ হানিফ আহমেদের কাছে আরাবিকে বিয়ে করার প্রস্তাব দেয়, বিনিময়ে 5 লক্ষ টাকা অফার করে। লোভে পড়ে রাজি হয়ে যায় হানিফ আহমেদ। এরপর যা হলো তা তো আর বলা লাগবে না। আরাবির মায়ের জন্য বুক ফেটে যাচ্ছে কষ্টে। না জানি ওই জানোয়ারটা ওর মাকে কী পরিমাণ অত্যাচার করছে। কিভাবে কি করবে আরাবি?
মাকে এত করে বলল ওর সাথে চলে আসতে, কিন্তু রাজি হলো না। আরাবিও মায়ের কসম ফেলতে পারল না, সব ছেড়ে ছুড়ে রওনা হলো ওর মায়ের দেওয়া ঠিকানা মতে। এখন একমাত্র উপরওয়ালাই ভালো জানেন আগামীতে চলার পথে আরাবির জন্য কি লিখে রেখেছেন তিনি। উঁচু দোতলা বিশিষ্ট এক ভবনের সামনে দাঁড়িয়ে আছে আরাবি। বাড়ির গেটটা বেশ সুন্দর, একদম চোখ ধাঁধানো। কি সুন্দর করে সকাল সন্ধ্যা ফুল গাছ দিয়ে গেটটা জুড়ে আছে, আর তাতে অসংখ্য ফুল। বাড়িটা অনেক বড়, এখানে দোতলা ভবন আছে। আরাবি ভালোভাবে খেয়াল করে দেখলো, আর দুটো বাড়ি ঘেরাও করা, চারদিকে দেয়াল টানা। আরাবি আবার গেটের দিকে তাকালো, সেখানে গেটের পাশে নেম প্লেটে বাড়ির নাম লেখা, সাখাওয়াত ভিলা। তাই হাতে থাকা ঠিকানাটা আবারও একবার পরখ করে নিল, যদি পাছে আবার ভুলটুল বাড়িতে এসে পড়ে। না, ঠিক আছে একদম। এদিকে বাড়ির দারোয়ান এতক্ষণ ভ্রু কুঁচকে দেখছিল আরাবিকে, কিন্তু আরাবি কতক্ষণ যাবৎ মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে এইবার প্রশ্ন করলেন তিনি, কে তুমি? কি চাই গো মা তোমার? দারোয়ান লোকটির বয়স বেশি হলে 50 ঊর্ধ্ব হবে। লোকটি বিনয়ী আচরণে বেশ মুগ্ধ হলো আরাবি, মাথা নিচু করে বলে উঠল, জি আঙ্কেল, এটা কি মিয়ান শেখাওয়াতের বাড়ি? দারোয়ান জবাবে বললেন, হ্যাঁ গো মা, এটা মিয়ান স্বাগতের বাড়ি। আরাবি মুখটা কাচুমাচু করে বলেন, আসলে আমি গ্রাম থেকে এসেছি ওনার সাথে দেখা করতে। ওনার সাথে কি দেখা করা যাবে? দারোয়ান হাসলেন, আরাবিকে তার বসার সিটটা দেখিয়ে দিয়ে বলেন, তুমি এখানে বসো মা, আমি স্যারের থেকে জিজ্ঞেস করে আসি। ও হ্যাঁ, তোমার নাম কি মা? আরাবি চেয়ারে বসছিল মাত্র, দারোয়ানের প্রশ্নে ধীর কণ্ঠে বলল, আরাবি। নামটা শোনা মাত্রই দারোয়ান চলে গেল বাড়ির ভিতরে। বেশ খানিক সময় পেরোলো। আরাবির মনটা কেমন যেন খচখচ করছে, ভয়ও লাগছে। একা একা এত দূর কখনো আসেনি আরাবি, আর সাথে এইভাবে অজানা কারো বাসায় তো একদমই না। মায়ের কথা তো এসে পড়লো এখানে, কিন্তু লোকগুলো যদি ওকে থাকতে না দেয় কি করবে আরাবি? কোথায় যাবে? মায়ের কথায় ভরসা পেয়েই তো এখানে এসেছে ও। আরাবি ভেবে নিয়েছিল এখানে ও এমনিতেও বেশি দিন থাকতো না, যেহেতু ইন্টার পাস করেছে বেশ ভালো গ্রেডে। তাই ভার্সিটিতে ভর্তি হয়ে একটা ভালো চাকরি পেলেই এখন থেকে মেসে উঠে যেত আরাবি। আনমনে এসব ভাবছিল আরাবি। হঠাৎ ঝড়ের গতিতে একজন মহিলা এসে জড়িয়ে ধরলো ওকে। বিস্ময়ে ঠায় দাঁড়িয়ে রইল আরাবি। হঠাৎ আকস্মিক এমন করায় হৃৎপিণ্ডটা এত জোরে লাফাচ্ছে যে মনে হচ্ছে সেটা একটু পরেই বুক চিরে বেরিয়ে আসবে। প্রায় অনেকক্ষণ পর মহিলাটি ছেড়ে দিল আরাবিকে। আরাবি এইবার চোখ তুলে তাকালো। বয়সটা ওর মায়ের মতোই হবে, সর্বাঙ্গে আভিজাত্যের ছোঁয়া, গায়ে মেরুন রঙের শাড়ি জড়ানো, এতে যেন আরো সুন্দর লাগছে তাকে। মহিলাটি এইবার আরাবির গাল স্পর্শ করলো, ভেজা কণ্ঠে বলল, তুমি লিপি আর জিহাদ ভাইয়ের মেয়ে আরাবি? আরাবি মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নাড়ল। মহিলাটি আবারও বলল, মাশাআল্লাহ, দেখতে পুরো জিহাদ ভাইয়ের মতো হয়েছে। অনেকদিন পর বাবার কথা এভাবে বলায় চোখ ভরে আসে আরাবি, তাও নিজেকে সামলে নিল। মহিলাটিকে আবারও পরখ করলো। আস্তে আস্তে মহিলাটিকে চিনতে পারলো আরাবি। ধীর কণ্ঠে ডাকলো, মিলি আন্টি। মিলি বেগম যেন অবাক হয়ে তাকালো, বলল, তুমি আমি চিনতে পেরেছ? আরাবি বলল, হ্যাঁ, ওই ভালোভাবে একটু তাকিয়ে চিনতে সক্ষম হয়েছি। মিলি বেগম অত্যন্ত খুশি হলেন। পরক্ষণে কিছু একটা ভেবে বলেন, এই দেখো, তোমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি, আসো আসো, ভেতরে আসো। মিলি বেগম আরাবিকে টেনে বাড়ির ভিতরে নিয়ে আসলেন। মিলি বেগম থাকতেন বিল্ডিংয়ের 3য় তলায়। আরাবিকে নিয়ে ঘরে প্রবেশ করতেই আরাবি পুরো বাড়িতে চোখ বুলিয়ে নিল। ভীষণ সুন্দর বাড়িটা। আরাবি তো চোখই সরাতে পারছে না। এদিকে আরাবিকে নিয়ে সোফাতে বসাতেই হঠাৎ করে কারো ডাকে চমকে ওঠে। নীলিমা, কেমন আছিস? আরাবি চমকে তাকালো। পরক্ষণে হুইল চেয়ারে বসা ব্যক্তিটিকে চিনতে বিন্দুমাত্র সময় নিল না। আরাবি দ্রুত পায়ে হেঁটে লোকটির সামনে বসে পড়ল। বলল, মিহান আঙ্কেল। মিহান অনেক খুশি হলেন যেন। খুশি হয়ে বলেন, চিনতে পেরেছিস আমাকে? আরাবি মাথা নাড়ালো। মিহান আরাবির মাথায় স্নেহের স্পর্শ বলিয়ে দিলেন। এদিকে মিলি বেগম ট্রে ভর্তি নাস্তা নিয়ে এসে বলেন, কি গো, মেয়েটা সবে আসলো, আগে কিছু একটা খেয়ে নিতে দাও। এতটা পথ পাড়ি দিয়ে এসেছে, নিশ্চয়ই খুব ক্ষুধা পেয়েছে ওর।
মিহান আরাবিকে সোফায় বসাতে বললেন। মিহানের দুটো পা নেই। রাহির বাবা যেই অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িতে তিনিও ছিলেন, আর অ্যাক্সিডেন্টের ওনার পা দুটো নষ্ট হয়ে যায়। আরাবির অনেক কিছু মনে আছে ছোটবেলার। মিলি আর মিহানের সাথে টুকটাক কথা বলে হালকা নাস্তা করছে আরাবি। এর মাঝেই হঠাৎ মিলি জিজ্ঞাসা করলেন, একটা কথা জিজ্ঞেস করবো মা? আরাবি মিষ্টি হেসে বলে, জি করুন আন্টি। তোমার সাথে কি কিছু হয়েছে? না মানে তোমার বাবা মারা যাওয়ার পর তোমরা তোমাদের নানা বাড়ি চলে যাও। আমি আর তোমার আঙ্কেল গিয়ে দেখা করে আসতাম তোমাদের সাথে। হঠাৎ একদিন গিয়ে দেখি তোমরা সেখানে নেই। আমি আর তোমার আঙ্কেল তোমার মামাদের অনেক জিজ্ঞাসা করেছিলাম তোমরা কোথায়, কিন্তু তারা কেউ ঠিকানা দিচ্ছিল না। তোমার মামারা আমাদের অপমান করে সেখান থেকে পাঠিয়ে দেন। অতঃপর গ্রামের মানুষ থেকে জানতে পারি তোমার মাকে আবার বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোথায় সেটা কেউ জানে না, কারণ তোমার মামারা চুপি সেরে তোমার মায়ের বিয়ে দিয়েছিলেন। সেই থেকে তোমাদের কোনো খোঁজ আমরা পাইনি। তো আজ হঠাৎ এত বছর পর তুমি এখানে, আবার তোমার চেহারা দেখে বুঝতে পারছি কিছু একটা হয়েছে। কি হয়েছে মা? আমায় খুলে বলো। কোনো সমস্যা? আমাকে বলতে পারো। আমি তো তোমার মা, বলো। আমার সন্তানদের কষ্ট আমি তাদের দেখে বুঝে যাই। তোমাকে তো ছোট থাকতে আমার কাছে বেশি রাখতাম। তুমি আমার কত আদরের ছিলে জানো তুমি। প্লিজ আরাবি, কি হয়েছে আমায় বলো মা। আরাবি মিলির এমন স্নেহমাখা কথায় আর নিজেকে সামলাতে পারে না। মিলিকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। কিছু বলে না মিলি, কাঁদতে দেয় আরাবিকে। কান্না থামিয়ে আরাবি আস্তে আস্তে সবটা বলে মিলি আর মিহানকে। সব শুনে তারা আশ্চর্য হয়ে যায়। মানুষ কতটা খারাপ হলে কারোর সাথে এমন করতে পারে, কি নিষ্ঠুর মানুষ। মিহান সব শুনে বলে, তোমার মাকে কেন আনলে না? তাকেও নিয়ে আসতে। ওই লোকটা যদি তোমার মায়ের কোনো ক্ষতি করে দেয়। আরাবি চোখের জলগুলো মুছে বলে, আমি অনেক বলেছি আঙ্কেল, কিন্তু মা আসলো না। আমার দাদু ওখানে আছে, মানে ওই লোকটার মা। সে খুব ভালো মনের মানুষ, প্যারালাইজড তিনি। মা তাকে ফেলে যেতে চান না। বুড়ো মানুষ, একা বাড়িতে কিভাবে থাকবেন। তাই এত বলা সত্ত্বেও মা আসেনি আমার সাথে। মিলি আরাবির মাথায় হাত বুলিয়ে দিয়ে মায়া মাখা কণ্ঠে বলেন, থাক মা, কান্না করো না। আমরা আছি না, আমরা ঠিক একটা ব্যবস্থা করে নিব তোমার মার জন্য। আর তুমি কোনো চিন্তা করবে না, তুমি আমার মেয়ে। আমাকে ছোট থাকতে তুমি মাম্মা আর মিহানকে পাপা বলে ডাকতে, এখনো তাই ডাকবে। এতে আমি আর মিহান অনেক খুশি হব। তুমি কোনো জড়তা করবে না। আজ থেকে তোমার সকল দায়িত্ব আমার। ইফতি আসুক, আমি ইফতিকে বলে তোমায় এখানকার ভার্সিটিতে ভর্তি করানোর জন্য কথা বলবো নে। তুমি উপরে চলো আমার সাথে, তোমার রুম দেখে দিয়ে আসি। ফ্রেশ হয়ে রেস্টে নাও, ভালো লাগবে শরীরটা। আরবি সব শুনল, কিন্তু ইফতি নামটা শুনে মনটা ব্যাকুল হয়ে উঠল। ইফতি ওকে ছোট থাকতে অনেক আদর করত, কত শত চকলেট, পুতুল, টেডি গিফট করত ওকে। আর ও কান্না কোলে কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সারা বাড়ি। আরবি রিনরি নিয়ে কণ্ঠে জিজ্ঞেস করল, ইফতি ভাইয়া কোথায় আন্টি? মিলি হাসলেন, বলেন, ও এখন অফিসে, এই রাতেই আসবে। ও যে তোকে দেখলে কতটা খুশি হবে। তোকে দেখলে না জানি আমার ছেলেটা খুশিতে কি করে। আজ আমার পরিবারটা পূর্ণ। আমার একটা মেয়ের খুব ইচ্ছে ছিল, কিন্তু ইফতি হওয়ার পর আমার আর কোনো সন্তান হয়নি। কিন্তু তুমি যখন জন্ম নিলে সেদিন থেকে যেন আমার এই আফসোসটাও মিটে গিয়েছিল। তারপর হারিয়ে গেলে তুমি, কিন্তু আজ আবার আমার মেয়ে হয়ে আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছেন। এইবার আর তোমাকে কোথাও যেতে দেব না, আমি কোথাও না। মিলির কথায় প্রাণটা জুড়িয়ে যায়। কত ভালো এই মানুষগুলো। আরবি মিহানের থেকে বিদায় নিয়ে মিলির সাথে রুমে চলে গেলেন। ফ্রেশ হয়ে একটা ঘুম দিলে শরীরটা ভালো লাগবে, কিন্তু তার আগে মায়ের সাথে কথা বলে নিবে। না জানি ওর মা কেমন আছে। ওই নিষ্ঠুর লোকটা না জানি মায়ের সাথে কি করছে। মায়ের কথা মনে পড়তে বুকটা ভার হয়ে আসে আরবির। জানা নেই উপরওয়ালা ওর ভাগে কি লিখে রেখেছেন। মায়ের সাথে দীর্ঘক্ষণ কথা শেষ করে ঘুমিয়েছিল আরবি। মাত্র উঠল ঘুম থেকে, বেশ ভালোই লাগছে এখন। আরবি ফ্রেশ হয়ে রুমের বাইরে বের হলো। নিচ থেকে শোরগোলের আওয়াজ আসছে। এত মানুষ কোথা থেকে আসলো? এই বাড়িতে তো শুধু মিলি, মিহান, ইফাত আর দুটো মেড আছে, আর আজ থেকে ও বাড়লো।
আরাবি আস্তে ধীরে নিচে নেমে আসলো। নিচে আসতেই দেখে মিলি আর মিহানের সাথে আরও দুজন আছে। এরা কারা চিনল না আরাবি। তারা কথা বলছে। আরাবি তাদের কথার মাঝে যাবে কি না তা নিয়ে ভাবছে। না যাওয়াটাই ঠিক মনে করলো আরাবি। হয়তো তারা কোনো দরকারি কথা বলছে। তাই আরাবি চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তবে তা বেশিক্ষণ স্থায়ী হলো না। মিলি আরাবিকে দেখেই উঠে আসলো। আরাবি হাত ধরে সবার সামনে টেনে নিয়ে আসলো, বলল, ওখানে ওভাবে দাঁড়িয়েছিলে কেন? আমি বলেছিলাম না এখন থেকে এটা তোমারই বাড়ি, তাই নির্দ্বিধায় সব করতে পারবে এখানে। আরাবি কিছুই বলল না, চুপচাপ মাথা নিচু করে সোফায় বসে রইল। মিলি হেসে বাকি দুজনের উদ্দেশ্যে বলল, সাথী আপা আর নূর, তোমরা ওকে চিনতে পারছো না তাই না? আরে ওটা আরবি, লিপি আর জিহাদ ভাইয়ের মেয়ে। সে ছোট্ট আরবি। উফ, আমিও না, চিনবে কিভাবে তোমরা? তোমরা তো শুধু দু একবার ওর ছবি দেখেছো আর মাঝে মধ্যে ভিডিও কলে দেখেছো। তোমরা তো তখন এখানে থাকতে না। আমিও না কিছু ভুলভাল বলি। জানো আপা, আরবি এখন থেকে এখানেই থাকবে। আমার মেয়েও। আর আরবি, ইনি হলেন আমার বড় যা, আর নূর হলো ওনার মেয়ে। এদিকে মিসের সাথী এতক্ষণ তীক্ষ্ণ নজরে আরাবিকে পরখ করছিল। আরাবি মিসের সাথীর এমন তীক্ষ্ণ নজরে ভয় পেয়ে গেল। মিয়ে যাওয়া কণ্ঠেই বলে, আসসালামু আলাইকুম আন্টি। মিসের সাথী গভীর কণ্ঠে সালামের জবাব দিলেন। তার সাথে মিলির মোটেও ভালো লাগে না যে আরাবি এখন থেকে এখানেই থাকবে। এদিকে নূর আরাবিকে দেখে তৎক্ষণাৎ আরাবির পাশে এসে বসলো দুম করে। এতে খানিক চমকে উঠল আরাবি। আরাবিকে এমন চমকাতে দেখে খিলখিল করে হাসল নূর। তারপর মিলিকে উদ্দেশ্য করে বলে, ছোট মা, ওকে আমার খুব ভালো লেগেছে, একদম পুতুলের মতো দেখতে। যাক, এখন থেকে আমার আর একা থাকা লাগবে না, আমি একটা সঙ্গী পেয়ে গেলাম। বলে এক পাশ হতে জড়িয়ে ধরল আরাবিকে। আরাবি অবাক হলো নূরের আচরণে। এইভাবে অচেনা একটা মেয়েকে এমন এক ঝটকায় কিভাবে কেউ এত সুন্দর করে আপন করে নিতে পারে। ভীষণ ভালো লাগলো নূরকে আরাবির। নূরের কথায় মিলি বলেন, হ্যাঁ রে, আরবির জন্য ভালো হলো। আচ্ছা নূর, এক কাজ কর, তুই যা আরবিকে নিয়ে পুরো বাড়িটা ঘুরিয়ে নিয়ে আয়। ছোট মা, ওকে আগে আমি আমাদের বাড়ি ঘুরিয়ে দেখাবো, তারপর বাগান, ঠিক আছে? আচ্ছা যা। নূর আরাবিকে নিয়ে চলে গেল। এদিকে নূরের এমন আচরণ বেশ বিরক্ত হলেন সাথী। এই মেয়েটা এমন চঞ্চল হলো কিভাবে, যেখানে তিনি এত গম্ভীর, পুরোই বাবার মতো হয়েছে। মেয়েটার এই স্বভাবটা তিনি মোটেও পছন্দ করেন না। এইভাবে হুটহাট অচেনা মানুষদের সাথে মেয়েটা তার এক দেখাতেই মিশে যায়। মিশের সাথে গম্ভীর কণ্ঠে বলেন, তা জিহাদ ভাইয়ের মেয়ে এখানে কেন থাকবে? আর শুনেছিলাম তো জিহাদ ভাই মারা গেছেন, তারপর আর এদের খোঁজ পাসনি। তো হঠাৎ এ মেয়ে কোথা থেকে আসলো? আর ওর পরিবার কোথায় যে এই মেয়ে এখানেই থাকবে? মিলি দীর্ঘশ্বাস ফেলে বলেন, আসলে আপা হয়েছে কি। তারপর আস্তে আস্তে সবটা বলল মিলি সাথীকে। সব শুনে সাথীর একটু খারাপ লাগলো আরাবির জন্য। পরক্ষণেই আবার বললেন, বেশ খারাপ লাগলো মেয়েটার জন্য, কিন্তু এখানে একেবারে থাকার কথাটা কেমন যেন লাগলো না এভাবে, মানে। মিলি অবাক হলো সাথীর কথায়, বলেন, কি বলো আপা, এই মেয়েটা আমার মেয়ের থেকে কম না। ওকে আমি অনেক স্নেহ করি, ও আমার কাছেই থাকবে। আর তাছাড়া এই অচেনা শহরে ও একাকে কিভাবে থাকবে আপা? সাথী উঠে দাঁড়ালেন। তারপর রুক্ষ কণ্ঠে বলেন, যা ভালো মনে করিস কর তুই ছোট। আমার যা বলার ছিল আমি বললাম, বাকিটা তোদের মর্জি। আসি আমি, অনেক কাজ আছে। এরপর গটগট পায়ে চলে গেলেন সাথী। মিলি আর মাহিন একে অপরের দিকে করুণভাবে তাকালো। তারা বুঝলো সাথীর আরাবির এখানে থাকাটা মোটেও পছন্দ হয়নি। নূর আরাবিকে নিয়ে ওদের বাড়ি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, কার রুম কোনটা সেটা বলছে। আর আরাবি সব দেখছে চুপচাপ। এত সুন্দর সুন্দর জিনিস দেখেও আরাবির ভিতরে কোনো প্রকার ভ্রুক্ষেপ নেই। আসলে ওর জীবনে তো কোনো রঙের ছোঁয়াই নেই। যেখানে ওর জীবনটা সাদা কালো, সেখানে এত রঙিন চাকচমকপূর্ণ জিনিস ওর কাছে কিছুই মনে হয় না। এগুলো দিয়ে ও কী করবে? ওর তো চাই একটা রঙিন জীবন, যেখানে ও চারপাশ উপভোগ করবে মুগ্ধ হয়ে, মুক্ত পাখির মতো উড়ে বেড়াবে স্বাধীনভাবে, শান্তি শ্বাস নিবে ওই নির্মল প্রকৃতিতে। কিন্তু হায় আফসোস, চাইলেও সে সব আশা পূর্ণ হয় না। এদিকে নূর আরাবির কোনো সারা শব্দ না পেয়ে আরাবির কাঁধে হাত দিল।
তারপর মুখ লটকিয়ে বলে, কি গো, তোমার কি কিছু ভালো লাগছে না? কথা বলছো না কেন? নূরের কথায় ধ্যান ভঙ্গ হয় আরাবির। তারপর হালকা হেসে বলে, না, আমি শুনছি তো, তোমার কথা ভালো লাগছে, তুমি বলো। নূর খুশি মনে আরাবির হাত টেনে নিয়ে গেল একটি রুমের সামনে। তারপর বলে, এটা হলো আমার বড় ভাইয়ের রুম। ভাইয়ার রুমটা এই বাড়িতে সবচেয়ে বড় রুম আর অনেক সুন্দর রুম, কিন্তু আমি তোমাকে ভিতরে নিয়ে দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত। কারণ ভাইয়ার অনুমতি ছাড়া কেউ রুমে ঢুকতে পারে না, তাহলেই ভাইয়া রেগে যায়। ভাইয়াটা ভারী বজ্জাত, আমাকেও ঢুকতে দেয় না। বলে গুমরম মুখ করে নিল নূর। এদিকে আরাবি বিরস মুখে চাইল রুমটার দরজার দিকে। এ কেমন লোক যে নিজের পরিবারের মানুষদেরও রুমে প্রবেশ করতে দেয় না? মনে হয় নিশ্চয়ই লোকটা অনেক বদরাগী। আরাবি নূরের গুমরম মুখ দেখে বলে, মন খারাপ করো না আপু, চলো আমরা বাগানে যাই। বাগানটা আমার ঘুরে দেখতে ইচ্ছে করছে। সকালে দেখেছিলাম অনেক ফুল গাছ আছে বাগানে। মুহূর্তে নূরের মুখে হাসি ফুটে উঠল। আরাবিকে নিয়ে চলল বাগানে। এদিকে বাগানে আসতেই আরাবির মনটা ভালো লাগায় ছেয়ে গেল। এত এত ফুল গাছ যে আরাবির চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে এসেছে, মৃদুমন্দ বাতাস বইছে। পাশেই কাঠগোলাপ গাছটা দেখে আনন্দে নেচে উঠল আরাবির মন। ছোট থেকেই কাঠগোলাপ ফুল ওর অনেক পছন্দ। কেন যেন কাঠগোলাপ ফুলগুলো দেখলে সেই ফুলের মাঝে এক স্নিগ্ধ ভালোবাসা খুঁজে পায় আরাবি, ঠিক এই স্নিগ্ধ শুভ্র ফুলগুলোর মতো। আরাবি আলতো হাতে ছুঁয়ে দিল ফুলগুলো। তারপর মুখটা এগিয়ে নিয়ে চোখ বন্ধ করে ফুলের স্পর্শগুলো অনুভব করলো। দমকা হাওয়া এসে উড়িয়ে দিল আরাবির চুল। শুভ্রতায় লেপ্টে থাকা এই মানবীকে যেন মনে হলো কোনো পরিরাজ্যের রাজকন্যা। হঠাৎ কিছু একটা আলো এসে লাগলো আরাবির চোখে। প্রায় অন্ধকার হয়ে এসেছে। এই অন্ধকারের মাঝে একটুখানি আলোর ঝলকানিতে যেন খুব ভালোভাবে টের পেল আরাবি। চমকে উঠে চোখ মেলে তাকালো, কিন্তু না, কিছুই দেখতে পেল না ও। এদিকে হঠাৎ নূর এসে আরাবির হাত টেনে ধরল। ওকে নিয়ে বাড়ির মিহানদের বাড়িতে ঢুকতে ঢুকতে বলল, আরে আব্বু, বড় ভাই আর ছোট ভাইয়া এসে পড়েছে অফিস থেকে। চলো চলো আমরা ঘরে যাই। তোমাকে আগে ছোট ভাইয়ার সামনে নিয়ে যাই, কারণ ছোট ভাইয়ার সাথেই তো তোমার বন্ডিংটা ভালো ছিল ছোটবেলায়। আমি শুনেছি ভাইয়া প্রায় তোমার কথা বলতো আমাকে, জানো? চলো, ভাইয়া তোমাকে দেখলে চমকে যাবে। এদিকে নূরের কথা শুনতে শুনতে আরাবিও পুতুলের মতো নূরের পিছে পিছে চলল। কাচুমাচি হয়ে দাঁড়িয়ে আছে আরাবি, আর ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ইফতি। পুরো নাম ইফতিয়াক সাখাওয়াত ইফাত। কেউ কেউ ইফতি ডাকে, কেউ অথবা ইফাত, মানে যার যেটা ভালো লাগে। এতে অবশ্য ইফতির কিছু যায় আসে না, তবে বেশিরভাগ সবাই ইফতিকে ছোট করে ইফতি ডাকে। তবে মাঝে মাঝে মিলি ছেলেকে ইফাত ডাকতে পছন্দ করেন। ইফতি একবার খপ করে আরাবির হাত ধরল। আরাবির এতে ঘাবড়ে গেল, ফেল ফেল করে তাকিয়ে রইল ইফতির দিকে। ইফতি ঠোঁট চওড়া করে হাসল, বলল, আই কান্ট বিলিভ দিস আম্মু, তুমি সত্যি বলছো এটা আরাবি? মিলি বিরক্ত হয়ে ছেলের দিকে তাকালেন। এই নিয়ে 10 বার একই প্রশ্ন করে ফেলেছে ইফতি। আরাবিকে যখন নূর পরিচয় করিয়ে দিয়েছে, তখন হাত ঘুরিয়ে পেঁচিয়ে আরাবিকেই দেখিয়ে চলছে ইফতি। ইফতি সন্দিহান গলায় বলে, চিৎকাদনি আরাবি এত শান্ত আরাবি কবে থেকে হলো? আর এমন বিতু বা কবে থেকে হলো? আমি যেই আরাবিকে। ইফতির কথায় তাচ্ছিল হাসল আরাবি। আনমনে বলল, পরিস্থিতি মানুষকে অনেক বদলে দেয় ইফতি ভাইয়া। তুমি যে আরাবিকে চিনতে, সে তো সেই 8 বছর আগেই মারা গেছে। এখন আরাবি প্রায় মৃত। তার নিঃশ্বাসটুকু চলছে শুধুমাত্র তার মায়ের জন্য। মা না থাকলে আরাবি সে কবেই এই পৃথিবীর মায়া ত্যাগ করত। ইফতি বেশ অবাক হলো আরাবির কথায়। এইটুকুন মেয়ে, তার কণ্ঠে এত বিষাদ বাণী শুনে কেমন যেন বুকটা চিনচিনে ব্যথা করে উঠল ইফতির। আরাবির চেহারা মলিনতায় বলে দিচ্ছে এই মেয়েটার মনে কষ্ট, অনেক অনেক বেশি কষ্ট। ইফতির ধ্যানমগ্ন হলো, আরাবির উদ্দেশ্যে বলল, তোর আমাকে মনে আছে আরাবি? ইফতির প্রশ্নে তার দিকে তাকিয়ে আরাবি ছোট্ট কণ্ঠে বলে,
হ্যাঁ, মনে থাকবে না কেন? তুমিই ছিলে আমার আনন্দের একমাত্র সাথী। যাক, মনে তো রেখেছিস, এই অনেক। না হলে যেভাবে গুম হয়ে গিয়েছিলি, তোর নামটা পর্যন্ত গায়েব করে দিয়ে কোথায় যে চলে গিয়েছিলি কে জানে। এত খুঁজেছি তাও পাইনি। বাই দ্য ওয়ে, লিপি আন্টি ভালো আছে? কোথায় তিনি? আসলেননি তোর সাথে? মায়ের কথা জিজ্ঞাসা করে মনটা একটুখানি হয়ে গেল আরবির। চেহারাটা আবারও মলিনতায় ছেয়ে গেল। উদাস কণ্ঠে বলল, মা ভালো আছে ইফতি ভাইয়া, অনেক অনেক ভালো আছে। এতটাই ভালো আছেন যে তাকে এত করে বললাম আমার সাথে চলে আসতে, তিনি আসলেন না। মানে বুঝলাম না। থমথম খেয়ে যায় আরবি। উফ, একটুতেই কেন এত ইমোশন হয়ে যায় যে ও নিজের উপর নিজেই বিরক্ত হলো আরবি। কথা ঘোরানোর জন্য বলল, ভাইয়া তুমি মাত্র অফিস থেকে এসেছো, আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও কেমন? আমিও রুমে যাচ্ছি। আরবি আর ইফতিকে কিছু বলার সুযোগ না দিয়ে উপরে চলে গেল। এদিকে ইফতি যেন আশ্চর্যের চূড়ায় পৌঁছে গেল। হঠাৎ হলো কি মেয়েটার? জিজ্ঞাসাসূচক চোখে মায়ের দিকে তাকাতেই মিলি ছেলের দৃষ্টি বুঝতে পারল। তারপর আরবির সাথে ঘটা সকল কিছু খুলে বলল। সব শুনে বিস্মিত ইফতি বলল, আশ্চর্য, এই কেমন মানুষ এরা? ওটাকে তো পুলিশে দেওয়ার দরকার, আর সেখানে কিনা আন্টি ওখানে থেকে গেল। যদি আন্টিকে কিছু করে বসে লোকটা। আমিও সেটাই ভাবছি, দেখি কিছু করতে পারি কিনা। লিপিকেও এখানে নিয়ে আসার একটা ব্যবস্থা করতে হবে, আর যদি ও আসতে না চায় তাহলে এমন ব্যবস্থা করতে হবে যাতে ওই লোকটা লিপির কোনো ক্ষতি করতে না পারে। মায়ের চিন্তিত মুখশ্রী দেখে ইফতি বলে, তুমি চিন্তা করো না মা, দেখি আমি ভাইয়ের সাথে কথা বলে নেই। ভাইকে বললে কাজটা আরো সহজ হবে। আচ্ছা মা, আমি উপরে যাচ্ছি, আজ কাজের অনেক প্রেশার গিয়েছে। আমার খাবারটা রুমে পাঠিয়ে দিও, ভালো লাগছে না। বলতে বলতে ইফতি নিজের রুমে চলে গেল। মিলি ছেলের কথা অনুযায়ী চলে গেলেন রান্নাঘরে। কক্ষের ভিতরে অন্ধকারে ছেয়ে আছে। ফ্লোরে বসে বিছানার সাথে মাথা ঠেকিয়ে আছে আরবি। কিছুই ভালো লাগছে না। পরশু যাবে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। টিউশন অথবা একটা চাকরি খুঁজতে হবে। এভাবে তো অন্যের ঘরে বসে বসে খাওয়া যায় না। যতই বলুক মানুষগুলো, নিজেরও তো একটা বিবেক আছে। যদি ভালো মানের একটা চাকরি পায় তাহলে একটা ঘর খুঁজে নেবে থাকার জন্য। সাথী নামের মহিলাটি যে ওর এখানে থাকা একদম পছন্দ করেনি, তা আরবি ওনার মুখ দেখেই বুঝেছে। আরবি চায় না তার কারণে ওদের পরিবারের মাঝে কোনো ঝামেলা হোক। দীর্ঘশ্বাস ফেলল আরবি। আজান হয়েছে সেই 2 ঘন্টা আগে। উঠে উজু করে নিয়ে এশারে নামাজটা আদায় করে নিল। আল্লাহ তাআলা কি অশেষ নিয়ামত! নামাজ পড়ার সাথে সাথে মনটা কি সুন্দর এক নিমিষে শান্ত হয়ে গিয়েছে। নিজেকে কেমন হালকা হালকা লাগছে। আরবির হালকা হাসল। ঘুম আসছে না এখনো, বিকালে ঘুমানোর কারণে। তাই আরবি বারান্দায় চলে গেল। বারান্দায় যেতে মনটা শীতল হয়ে আসলো। কি সুন্দর রাতের প্রকৃতি। বাগানটা চাঁদের আলোয় যেন কোনো মায়ারাজ্য মনে হচ্ছে। বুক ভরা শ্বাস নিল আরবি। মনটা ভরে গেল। বাতাসের সাথে ফুলের গন্ধ মৌ করছে। বাগানে হাসনাহানা জুঁই, শিউলি, বেলি আর গন্ধরাজ ফুটে আছে। শুভ্রতা আর শুভ্রতা চারদিকে। বাগানের চারদিকে বিচরণ করে চলেছে জোনাকি পোকারা তাদের দলবল নিয়ে। হঠাৎ একটা জোনাকি পোকা আরবির কাছে আসলো। আরবি হাত বাড়িয়ে দিতে জোনাকি পোকাটা আরবির হাতের উপর এসে বসলো। আরবি হেসে দিল। তারপর কিয়ৎক্ষণ পর ফু দিয়ে জোনাকি পোকাটাকে উড়িয়ে দিল। জোনাকি পোকাটা আবার মিশে গেল ওর দলবলের মাঝে। আরবির যখন প্রকৃতি দেখতে ব্যস্ত, হঠাৎ মনে হলো ওকে কেউ দেখছে, খুব গভীরভাবে চেয়ে দেখছে। কিন্তু কে? আরবি চারপাশে নজর ঘোরালো। না, কাউকে তো দেখছে না। হঠাৎ আবারও সেই হালকা আলোর ঝলকানিটা এসে চোখে লাগলো। আশ্চর্য, কি হচ্ছে ওর সাথে এসব? মনে হলো ওর ডান পাশ থেকে আসছে। কিন্তু ডান পাশে তো নূরদের বাড়ি, কারো ঘরের বারান্দা। কিন্তু সেখানে তো ঘুটঘুটে অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। বারান্দার থাই গ্লাসগুলো টেনে দেওয়া, এতে চাইলো আরবি, আর কিছু দেখতে পারল না। উফ, বিরক্ত হলো আরবি নিজের উপর নিজেই।
কিসব উল্টাপাল্টা ভাবছিও? আরাবি মুখ গুমরা করে নিজের ঘরে চলে গেল। বারান্দায় অহেতুক না দাঁড়িয়ে থেকে ঘুমানোই ভালো, না হলে মাথা থেকে ওই আজগুবি চিন্তাধারা তো যাবে না। আরাবি ৭-৫ না ভেবে রুমের ভিতর গিয়ে শুয়ে পড়ল। নূরদের বাড়ি। এটা মিহানের বড় ভাইয়ের বাড়ি, নিহাত সাখাওয়াতের। তার স্ত্রী সাথী রহমান, মেয়ে নূর সাখাওয়াত আর তার একমাত্র ছেলে জায়ান সাখাওয়াত। এই নিয়ে তার শান্তিপূর্ণ জীবন। এখানে এসে বাড়ি করেছেন এই ৫ বছর হলো। আগে সপরিবারে চট্টগ্রাম ছিলেন ব্যবসায়ের জন্য। তারপর ঢাকায় ব্যবসাটা ট্রান্সফার করতে ছুটে চলে আসেন নিজ শহরে। মিহান নিহাতকে অনেক বলেছিল তার সাথে থাকতে, কিন্তু নিহাত তা মানেনি। মিহানের ঘরটা দোতলা হলেও একটু ছোট, সেখানে এতগুলো মানুষ চিপাচিপি করে থাকার কোনো কথাই আসে না। না না, ভাইকে ছোট করার জন্য নিহাত এসব ভাবেনি। তারও ইচ্ছা ভাইয়ের সাথে থাকার, কিন্তু অতগুলো মানুষ একসাথে থাকলে অনেক ঝামেলা হবে ভেবে নিহাত ভাইয়ের বিল্ডিংয়ের সাথে আরেকটা দোতলা বিশিষ্ট বাড়ি তৈরি করে নিলেন। ব্যাস, ভাইও খুশি, তিনিও খুশি। নিহাত সাখাওয়াত মানুষটা বড্ড হাসি খুশি আর রসিক মানুষ। তার পুরোটা পেয়েছে নূর, একেবারে বাবার মতো। আর সাথী রহমান অনেক রাগী গম্ভীর স্বভাবের মানুষ, সহজে কারোর সাথে কথা বলেন না তিনি, আর অহেতুক কথা বলাও পছন্দ করেন না। ঠিক তার মতোই হয়েছে জায়ান সাখাওয়াত। জায়ান যেন মায়ের থেকে ১ ডিগ্রি বেশি। তার রাগ যেন সর্বদা মাথায় চড়ে থাকে। গম্ভীর মুখশ্রীটা দেখলে কেউ যে যেচে এসে কথা বলবে তার কোনো জো থাকে না। মানুষ ওর চেহারা এক্সপ্রেশন দেখলেই আর সামনে এগোনোর সাহস পায় না। নিহাত তার পুরো পরিবার নিয়ে রাতের খাবার খাচ্ছেন, এটা তার নিয়ম। সারাদিন যে যেখানেই থাকুক না কেন রাতে সবাইকে একসাথে খেতে হবে। এদিকে নিহাত বারবার সাথীকে ইশারায় করছে ছেলেকে কিছু বলার জন্য। সাথীও চোখ রাঙিয়ে ইশারায় তাকে বোঝাচ্ছে। সে নিজে কেন বলতে পারছে না। বিনিময়ে নিহাত অসহায় চোখে তাকাচ্ছে। এদিকে বাবা মাকে এমন খোঁচাখুচি করতে দেখে জায়ান গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি জানি তোমরা কি নিয়ে এমন করছো। আমি এখন বিয়ে করব না, আগেও বলেছি এখনও বলছি, আই এম নট রেডি ফর ম্যারেজ। যখন সময় আসবে আমি নিজেই বলবো। সো প্লিজ স্টপ ডুইং দিস। বলেই খাওয়া শেষ হয়ে গট পায়ে উপরে চলে গেল, কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে। গগনে কালো মেঘের আনাগোনা। কালো মেঘেরা সূর্য মামাকে যেন আজ আর খোলা আকাশে বিচরণ করতে দিবে না বলে পণ করেছে। তারা নিজেদের আধিপত্য নিয়ে পুরো জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে খুব করে। সেই সাথে ধরণী ফোঁটায় ফোঁটায় ঝরছে বৃষ্টিগুলো। প্রকৃতি যেন বৃষ্টির খেলায় মেতে উঠেছে। উত্তাল বাতাসে বয়ে আসছে ভিজে মাটির গন্ধ। বাহির হতে বৃষ্টির শব্দ আসছে ঝমঝম ঝম। আর তারা যেন আরাবিকে ফিসফিসিয়ে বলছে, আরবি। সাদা মেঘ আকাশে ঢেকে বেলার কেড়েছে গতি। রোদ্দুর আজ না হয় নীল ক্ষণিকের বিরতি। আরাবি আনমনে প্রকৃতি বিলাসে ধ্যানমগ্ন ছিল। নামাজের পরে মাত্রই বারান্দায় এসে দাঁড়িয়েছিল আরাবি। হঠাৎ ফোনের শব্দে চকিতেও তাকায় ঘরের দিকে। মোবাইল ফোনটা ভাইব্রেট করছে ক্রমাগত। এত ভোরে কে ফোন দিবে? মনটা ধক করে উঠল। মায়ের কিছু হলো না তো আবার? দ্রুত পায়ে গিয়ে গেল আরাবি। মোবাইলটা হাতে নিয়ে দেখে আসলেই ওর মা ফোন করেছে। আরাবি ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম মা। ওপাশ হতে আরাবি মায়ের কণ্ঠস্বর। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস আরবি? মায়ের কণ্ঠস্বর শুনতে পেরে অস্থির নিঃশ্বাস ফেলল আরাবি। যাক, মা তাহলে ঠিক আছে, আরাবি বলল। ভালো আছি মা, তুমি কেমন আছো? আমার মেয়েটা ভালো আছে শুনে আমি এখন অনেক ভালো আছি, আরবির মা বলে উঠল। আরাবির ভেজা কণ্ঠে বলল, তোমাকে ছাড়া ভালো লাগে না মা, তুমি এসে পড়ো না আমার কাছে, আমি কিছু একটা ব্যবস্থা করে নিব। ভার্সিটিতে ভর্তি হয়ে আমি একটা চাকরি খুঁজবো মা, তখন তুমি আমার কাছে চলে এসো, আমরা দুজন একসাথে থাকবো, দাদুকেও নিয়ে আসো। আসলে তো
তাহলে তো আর কোনো সমস্যা নেই, তাই না? আরাবির মার ওর বুকটা ফেটে যাচ্ছে মেয়ের জন্য, তাও মেয়ের ভালোর জন্য ওনাকে করতে হবে এমন। তিনি বলেন, একটু সহ্য করে নে মা, তুই আগে নিজেকে গুছিয়ে নে, তারপর আমি আর তোর দাদু তোর কাছে আসবো, প্রমিস। মন খারাপ করিস না মা, আমি ভালো আছি তো। আরাবির মনটা অল্প হলেও শান্ত হলো যেন। আরাবি বলল, মা, দাদু কেমন আছে? আরাবির মা শয্যাশায়ী শ্বশুরের দিকে এক পলক তাকিয়ে থেকে বলেন, তিনি খুব ভালো আছেন, তোকে আমি এখান থেকে পাঠিয়ে দিয়েছি শুনে অনেক খুশি হয়েছে। আরাবি হঠাৎ ধীর কণ্ঠে বলে, ওই লোকটা কিছু বলেনি মা আমাকে না পেয়ে বাড়িতে? সত্যি করে বলবে কিন্তু। আচ্ছা, আরাবির মা দীর্ঘশ্বাস ফেলে বলে, কি আর করবে, এই দুটো চট থাপড় দিয়েছে যেটা রোজগারই দেয়। এটা তো নতুন কিছু না রে মা, আমি শুধু প্রহর গুনছি কবে তোর বাবার মতো এমন ভরসাযোগ্য একজন রাজকুমারের হাতে আমার রাজকুমারীকে তুলে দিব, তাহলে যে আমার আর কোনো চিন্তা থাকবে না। এরপর এই পৃথিবীর মায়াটুকু কাটিয়ে পাড়ি জমাবো তোর বাবার কাছে। লোকটা যে কত বছর ধরে অপেক্ষা করে আছে আমার জন্য, একলা কবরে আমার আশায় প্রহর গুনছে। আরাবি তার মায়ের বাবার প্রতি এত ভালোবাসা দেখে মুগ্ধ না হয়ে পারে না। দ্বিতীয় বিয়ে হওয়া সত্ত্বেও সেই লোকটাকে কোনো দিন নিজের কাছে আসতে দেয়নি। সব সময় আরাবির সাথে থেকেছে এক রুমে, কোনো দিনও লোকটার সাথে এক ঘরে থাকেনি। আরাবির আবার ওই জঘন্য লোকটার একটা দিক ভালো লাগে, সেও তার প্রথম স্ত্রীকে অনেক ভালোবাসেন, এগুলো ভালোবাসেন তিনি। তাই তো মাকে বিয়ে করা সত্ত্বেও কোনোদিন তার মায়ের কাছেও আসেননি তিনি, এমনকি অন্য কোনো মেয়ের কাছে যেতেন না। ওই লোকের এই একটা দিক আরাবি অনেক সম্মান করত। আর যাই করুক, লোকটা তো ভালোবাসতে জানে। আরাবির কোনো কথা বলতে না দেখে আরাবির মা বলেন, আরাবি, এখন রাখি হ্যাঁ মা, ওই হানিফ এসে পড়বে, তখন তোর সাথে কথা বলতে দেখলে জেনে যাবে সব। তুই মন খারাপ করিস না মা, আমি তোর সাথে সব সময় আছি মা। আরবি না চাইতেও বলল। মা ভালো থেকো। আরাবি ফোন রেখে আবারও বাহিরে তাকালো। সকাল হয়ে গিয়েছে, বৃষ্টিও থেমে গেছে। বাহিরে গিয়ে একটু হাঁটাহাঁটি করলে মন্দ হয় না। প্রায়ই শরীরে চাদর জড়িয়ে নিল। বৃষ্টির কারণে বেশ ভালোই ঠান্ডা লাগছে। ঘড়ির দিকে নজর বোলালো আরাবি, যেখানে দেখাচ্ছে সকাল 8টা বাজে। বাহ, এতক্ষণ হয়ে গেল। আরাবি টেরই পেল না। বাহিরে তাকালো, মনে হলো এখনো ভোর। আরাবি মৃদু হেসে রুম থেকে বেরিয়ে আসতেই মুখোমুখি হলো ইফতির। ইফতি আরাবিকে দেখেই হাসলো। বিনিময়ে আরাবিও হালকা হাসলো। ইফতি আরাবির পাশে এসে বলে, কি রে, ঘুম কেমন হয়েছে? আরাবি ধীর কণ্ঠে বলে, ভালো ভাইয়া। ভালো না হয়ে কেমন হবে? যেই কুম্ভক্ষণের মতো ঘুমাচ্ছিলি, খাবার খাওয়ার জন্য মা এত করে ডেকেছে যে আমি সেই ডাকে বিরক্ত হয়ে উঠে এসেছি, অথচ তুই উঠলি না। বাবা, তোর ঘুমের তারিফ করতে হবে। আসলে কাল কান্নাকাটি করার কারণে আরাবির প্রচুর মাথা ব্যথা হচ্ছিল, তাই ঘুমের একটা ওষুধ খেয়ে আরাবি শুয়ে পড়েছিল, এই জন্য শুনতে পাইনি। আরাবির মুখটা একটুখানি পরে অপরাধীর ন্যায় বলে, সরি ভাইয়া, আসলে কাল অনেক মাথা ব্যথা করছিল, তাই ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়েছিলাম, এই জন্য শুনতে পাইনি। ইফতি যেন এতে খানিক রেগে গেল। আরাবিকে ধমকে বলে, মাথা ব্যথা করেছে, চা বা কফি খেতি, ঘুমের ওষুধ কেন খেয়েছিস? একটা চট দেব ফাদার যদি দেখি এমন করেছিস। আরাবির মন খারাপ হলো, বলল, আচ্ছা সরি, আর করব না। ইফতি ঠোঁট টিপে হাসলো। এইবার আরাবির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। আরাবি চমকে গেল খানিক এতে। বিস্ময় নিয়ে তাকাতেই ইফতি হেসে দিয়ে বলে, এমন অবাক হওয়ার কিছু নেই। আমি জানি বৃষ্টির পর তোর সেই বেজা প্রকৃতিতে ঘুরে বেড়ানোর অভ্যাস আছে। আমি জানি তুই এখন বাগানে যাবি, চল আমার সাথে, আমিও সেখানেই যাচ্ছিলাম। আরাবি হেসে সম্মতি দিতেই ইফতি আরাবিকে নিয়ে নিচে নেমে আসলো। নিচে আসতেই মিলি আর মিহানের সাথে হালকা কথা বলে ওরা বাগানের উদ্দেশ্যে চলল। এদিকে বাগানে আসতেই আরাবির মনে
যেটুকু বিষাদের রেশ ছিল তা যেন এক নিমিষেই ধুয়ে মুছে মাটিতে পড়ে গেল। বৃষ্টির পরে প্রকৃতিটা এত স্নিগ্ধ দেখায়, এত সতেজ আর মন মাতানো লাগে যে বলে বোঝানো যাবে না। আরাবি ঘুরে ঘুরে বাগানের সকল গাছগুলো হালকা হাতে ছুঁয়ে ছুঁয়ে দেখছিল আর ইফতির সাথে টুকিটাকি কথা বলছিল। এমন সময় হঠাৎ ফোন আসে ইফতির মোবাইল। ইফতি আরাবিকে বলল, আরাবি, আমার একটা ফোন এসেছে, তুই বাগানটা দেখ, আমি একটু কলটা অ্যাটেন্ড করে আসি। একটু ইম্পর্টেন্ট কল, না হলে তোকে একা রেখে যেতাম না। আরাবি হালকা আওয়াজে বলে, আরে ভাইয়া, এতে এত সরি বলার কি আছে? তুমি যাও ভাইয়া, আমি এখানে আছি। ইফতি আরাবির কথা শুনে চলে গেল। তারপর আরাবি একা একা পুরো বাগান ঘুরে ঘুরে দেখতে লাগলো। পায়ের সিলোয়ারটা অনেকখানি ভিজে গেছে ভেজা ঘাসে হাঁটার কারণে। আরাবি নিচু হয়ে সিলোয়ারটা হালকা উপরে উঠিয়ে নিল, তারপর আবার হাঁটতে লাগলো। বাগানটা অনেক বড়, এখানে ফল গাছের থেকে ফুল গাছ সবচেয়ে বেশি, তাই এই ফুলের সমারোহে যেন এই বাগানের সৌন্দর্য বেড়ে গিয়েছে দ্বিগুণ। বাগানটা ওই পাশে আসতেই দেখে মাঝারি সাইজের একটা সুইমিং পুল। বেশ অবাক হলো আরাবি। পুলটা দেখার জন্য এগিয়ে গেল সেদিকটায়, কিন্তু আগাতেই দেখে সেখানে কে যেন দাঁড়িয়ে আছে। পিছন দিক হতে ভীষণ সুদর্শন দেখাচ্ছে লোকটাকে। সুঠামদেহী শরীরে জড়ানো কালো রঙের টি শার্ট, সেই সাথে কালো রঙের ট্রাউজার। পিট পিট করে কিয়ৎক্ষণ লোকটাকে পর্যবেক্ষণ করলো আরাবি। পরক্ষণে হোশ আসলো, কী সব করছিল ও? একটা ছেলেকে কিনে এভাবে দেখছিল। আরাবি, ছি 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 আরাবি, তুই এমন বেহায়া হলি কবে থেকে? নিজেকে মনে মনে গালি দিতে দিতে আরাবি যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু হঠাৎ ভরাট গম্ভীর এক পুরুষালী কণ্ঠে যেন ওকে জমিয়ে বরফ বানিয়ে দিল। এই মেয়ে, কে তুমি? আর এখানে কিভাবে আসলে? বরফ এনে সারা শরীর জমে গিয়েছে আরাবির। হালকা ঠান্ডা বাতাসে যেন শরীরটা আরও শিরশিরে করে উঠছে। ধুপু কষে হৃৎপিণ্ড। কথাগুলো যেন কণ্ঠনালীতে এসে থেমে গেছে। আশ্চর্য, এতে ভয় কেন লাগছে আরাবির? একটা প্রশ্নই তো করেছে ওই অচেনা ব্যক্তিটা। ঝটফট উত্তর দিয়ে দিতে পারলেই তো হয়, তাহলে কেন দিতে পারছে না ও? আরাবি এখনো ফিরে তাকায়নি লোকটার দিকে। এদিকে জায়ান বেশ বিরক্ত বোধ করল। এটা কেমন মেয়ে? ও একটা প্রশ্ন করছে, সেটার উত্তর না দিয়ে এভাবে সং সেজে দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই এটা ভীষণ বেয়াদবি। আর জায়ান তো ওর সাথে কেউ বেয়াদবি করুক মেনে নিতে পারে না। রাগটা যেন তরতর করে বেরিয়ে যাচ্ছে। তাও নিজেকে সংবরণ করে দাঁতে দাঁত চেপে বলে, I asked you a question. Answer me quickly. Who are you? আর ওদিকে ফিরে আছো কেন? Look back here. আবি পায়ে কেঁপেই উঠল জায়ানের বলা প্রতিটি বাক্য শুনে। তারপরও আস্তে ধীরে ফিরে তাকালো জায়ানের দিকে। এদিকে আরাবি ঘুরে তাকাতে জায়ান ভ্রু কুঁচকে তাকালো আরাবির দিকে। আরাবির পা হতে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। শুভ্র রঙের জামা পরিহিত এই মেয়েটাকে আগে কখনো দেখেনি জায়ান। এদিকে আরাবি চোরা দৃষ্টিতে তাকালো জায়ানের দিকে। তাকাতেই যেন হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম। ভীষণ সুদর্শন লোকটা। আরাবি আবারও তাকালো। এইবার ভালোভাবে লোকটার মুখশ্রী অবলোকন করলো। গম্ভীর মুখশ্রী, ওই কালো চোখ দুটোতে যেন কিছু একটা আছে যা আরাবির ঠাওর করতে পারল না। সরু নাক, পুরো ভ্রুদয়, আর ভ্রুদয়ের মাঝখানে হালকা একটা কাটা দাগও দেখা যাচ্ছে। জায়ান আরাবির দিকে তাকাতেই আরাবি দ্রুত চোখ সরিয়ে নিল। মুখ খুলে কিছু বলতে নিবে তার আগেই সেখানে এসে উপস্থিত হলো ইফতি। এসে হাঁপাতে হাঁপাতে বলে, কোথায় গিয়েছিলি? আমি কত খুঁজলাম ওখানে, হঠাৎ ভাইয়ের গলার আওয়াজ পেয়ে এখানে এসে দেখি তুই এখানে। আরাবি মিনমিনে কণ্ঠে বলে, সরি ভাইয়া। ইফতি মুচকি হেসে আরাবির থেকে চোখ সরিয়ে জায়ানের দিকে তাকালো, তারপর বলে, ভাই, ও আরাবি, জিয়াদ আঙ্কেলের মেয়ে, এখন থেকে আমাদের সাথেই থাকবে, কালই এসেছে আমাদের বাড়িতে। জায়ান বিরক্ত চোখে তাকালো ইফতির দিকে, ভ্রু উঁচিয়ে বলল, Did I ask you? ইফতি মাথা নাড়িয়ে না জানাতে জায়ান আবার বলে,
তাহলে তুই কেন জবাব দিচ্ছিস? ওই মেয়ে কি বোবা? আরাবির রাগ লাগলো। লোকটা ওকে কি বলল ও বোবা? রাগে দুঃখে কি বলবে ভেবে পেল না আরাবি। তার উপর আবার ওই লোকটা এই বাড়ির, আর সেই নিছকি উড়ে এসে জুড়ে বসা মেয়ে। তারা মালিক এই বাড়ির। ওনারা কেউ কিছু বললে আরাবিকে সহ্য করতে হবে। আর ছোটবেলা থেকে আরাবি ঝগড়াঝাটি এসব খুব একটা পছন্দ করত না। আর খুবই শান্ত আর নর্ম স্বভাবের আরাবি। ওর যত চঞ্চলতা ওর আপন মানুষকে ঘিরে। কিন্তু যবে থেকে আরাবির বাবা মারা যান সেদিন থেকে যেন মেয়েটা আরও চুপচাপ হয়ে গিয়েছে। আরাবি চুপ করেই থাকলো। ইফতি আছে এখানে, ইফতি সামলে নেবে। এদিকে ইফতি জায়ানের কথায় পরিপ্রেক্ষিতে বলল, ভাই কিসব বলছো তুমি? আরাবি ছোট থেকেই এমন অপরিচিত কারুর সাথে মিশতে ওর একটু সময় লাগে। জায়ান বাঁকা হেসে ব্যগ্র কণ্ঠে বলে, তো আমি কি বলেছি আমি এই মেয়ের সাথে মিশতে চাই বা এই মেয়েকে আমার সাথে মিশতে দিব? হ্যাঁ, জায়ান, সাখাওয়াতের কাছে এত টাইম নেই। আই এম জাস্ট আস্কিং হার নেম। কারণ হঠাৎ বাড়িতে এমন অপরিচিত একটা মেয়েকে ঘুরঘুর করতে দেখে খানিকটা খটকা লেগেছিল আমার, যে হঠাৎ এই অচেনা মেয়ে কোথা থেকে আসলো আবার। ইফতি জানে তার ভাই এখন রেগে আছে কোনো কারণে, তাই এমন করে কথা বলছে। ইফতি পরিস্থিতি সামলাতে বলে, আচ্ছা ভাই, আমি চলে যাচ্ছি ওকে নিয়ে, তুমি থাকো এখানে। জায়ান আরাবির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। জায়ান হনহনিয়ে বাড়ির ভিতরে চলে গেল। এদিকে জায়ান যেতে ইফতি ধীর কণ্ঠে বলে, আরাবি তুই কিছু মনে করিস না, ভাই এমনই, মানে এই অল্পতেই রেগে যায়। ভাইয়ের পক্ষ থেকে আমি সরি বলছি তোকে। আরাবি হালকা আওয়াজে বলে, আরে কি করছো ইফতি ভাইয়া? আমি কি বলেছি তোমাকে সরি বলতে? আমি কিছু মনে করিনি। নূর আমাকে বলেছে যে ওর ভাই অনেক রাগী। ইফতি আরাবির দিকে কেমন যেন এক দৃষ্টিতে তাকালো, ঘোর লাগা গলায় বলে, তুই অনেক ভালো একটা মেয়ে আরাবি, আর অনেক মিষ্টি দেখতে, সাথে খুব খুব সুন্দর তুই। আরাবি হকচকিয়ে গেল ইফতির কথায়। দৃষ্টি এলোমেলো হলো। সেই এলোমেলো দৃষ্টি একবার ইফতির দিকে তাকালো, সাথে সাথে বুকটা ধক করে উঠল। ইফতির ওই চাহনি আরাবি সহ্য হচ্ছে না, একদম হচ্ছে না। আরাবি ইফতির ধ্যান ফেরাতে খানিক উঁচু কণ্ঠে বলে, ইফতি ভাইয়া চলো ঘরে চলো, নাস্তা করবে না? আরাবির ডাকে হুঁশ আসলো ইফতির। মাথার চুলকে বোকার মতো হাসলো ইফতি, তবে কিছু বলল না। আরাবিও কোনো কথা না বাড়ির দিকে যেতে নিলেই হঠাৎ কারো গলার আওয়াজে থেমে গেল। কিরে ইফতি, আজ শুক্রবার, সূর্য কোন দিক দিয়ে উঠেছে যে তুই এত সকালে? জীবনে তো 12টার আগে ঘুম থেকে উঠিস না। ইফতি হাসি মুখে বলে, বড় আব্বু, মাঝে মাঝে জীবনে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যে একদিনের ব্যবধানে তা মানুষকে পরিবর্তন করে দেয়, বোঝে নিও। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। নিহাত হাসলো ইফতির কথায়। কিছু বলবে তার আগে নজর যায় ইফতির পাশে আরাবির দিকে। নিহাত জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো ইফতির, বলে, এটা জিয়াদ আঙ্কেলের মেয়ে বড় আব্বু। নিহাত যেন অনেক অবাক হলেন, পরক্ষণেই বলেন, মিহানের ফ্রেন্ড জিহাদ। হ্যাঁ বড় আব্বু, আর ও এখন থেকে আমাদের সাথেই থাকবে। ইফতি এবার আরাবিকে বলল, আরাবি, এটা আমার বড় আব্বু, মানে জায়ন ভাই আর নূরের বাবা। আরাবি মিষ্টি হেসে সালাম জানালো। নিহাতও সালামের জবাব নিলেন। নিহাত মায়াময়ী দৃষ্টিতে তাকিয়ে মেয়েটার দিকে আরাবির কাছে এগিয়ে গেল। আরাবির মাথায় স্নেহপূর্ণ হাত রাখলো। আরাবির কেন যেন চোখ ভিজে উঠল। কতদিন পর বাবার পর কেউ এতটা পরম স্নেহ নিয়ে ওর মাথায় হাত রাখলো। আরাবির কান্না পেল, কাঁদল না। এদিকে নিহাত স্নেহ ভরা কণ্ঠে বলে, এখানে নির্দ্বিধায় থাকবে আম্মু, কোনো জড়তা রাখবে না। তোমার যখন যেই বাড়িতে থাকতে মন চায় সেখানেই থাকবে। জিহাদ নেই আমি জানি, তবে আমাকে আর মিহানকে তোমার আব্বুর মতোই মনে করতে পারো আম্মু। আরাবি হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো।
নিহাদও হাসল। ইফতি কিছু বলবে তার আগেই নূর বাড়িতে ভিতর থেকে ছুটে আসলো আরাবির কাছে। আরাবির হাত ধরে ওকে টানতে লাগলো। এদিকে হঠাৎ করে ঝড়ের মতো নূরকে আসতে দেখে ভয় পেয়ে গিয়েছিল আরাবি, আর এখন ওকে ধরে টানাটানি করায় বলে, চলো আরাবি, আজ তুমি আমাদের সাথে নাস্তা করবে, চলো আমার সাথে। আরাবি অবাক হয়ে বলল, আরে না মানে, থামো, শোনো তো আমার কথা। শুনবো না। এই ইফতি ভাইয়া, আমি আরাবিকে নিয়ে যাচ্ছি। ইফতি এগিয়ে আসলো আরাবির আরেক হাত ধরে আঁকড়ে ধরে বলে, না, ও যাবে না। ও আমার সাথে ব্রেকফাস্ট করবে। তুই যা, তোর সাথে যাবে না ও। নূর কাঁদো কাঁদো গলায় এইবার নিহাতকে উদ্দেশ্য করে বলল, আব্বু, এটাকে কিছু বলবা? সবসময় আমার সাথে এমন করে। আমি আরাবির সাথে ব্রেকফাস্ট করব, না হলে আমি আজ ব্রেকফাস্ট করব না। নূরের জেদ ধরা কথা শুনে হাসলেন নিহাত, বললেন, ইফতি, জ্বালাস না ওকে। আরাবিকে নিয়ে যাক, তুইও চল আমাদের সাথে। ইফতি আরাবির হাত ছেড়ে দিয়ে বলে, না বড় আব্বু, মা আর বাবা বসে আছে আমার জন্য। তোমরা যাও, নাস্তা করো, আমি আরেকদিন করবো নে। আরাবিকে নিয়ে যাও। অনুমতি পেয়ে নূর খুশি মনে আরাবিকে নিয়ে যেতে লাগলো। এদিকে আরাবি ভয়ে সিটিয়ে আছে, সাথীর মুখোমুখি হতে হবে ওকে আবারও ভেবেই হাত পা ভয়ে শীতল হয়ে আসছে। আরাবি সাথীর ওই তীক্ষ্ণ চাহনি সহ্য করতে পারে না। তিনি আরাবিকে একদম পছন্দ করেন না, আরাবি খুব ভালো করেই জানে। তাই তো ও যেতে চাচ্ছে না নূরদের বাড়িতে। কিন্তু এই নূর থামবে কিভাবে? দুরু দুরু বুক নিয়ে আরাবি নূরের সাথে চলল ওদের বাড়িতে। তীব্র বাড়িধারায় পড়ে ঠিক যেমন পরিবেশ শীতল হয়েছিল, এখন আবারও তীব্র রোদের ঝলকানিতে যেন চোখ মেলে চেয়ে থাকা দুষ্কর হয়ে ঠেকছে। অসহ্য গরমে অতিষ্ঠ সবাই। কেটে গিয়েছে এর মাঝে 5 দিন। বেশ ভালোই গিয়েছে দিনগুলো। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর আজ 3 দিন হলো আরাবির। ক্লাস করছে, বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে আরাবির। তপ্ত শ্বাস ফেলল আরাবি। নূরের জন্য অপেক্ষা করছে আরাবি। নূর আর ও একই ক্লাসে হলেও ওদের ডিপার্টমেন্ট ভিন্ন ভিন্ন। নূর কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আর আরাবি মার্কেটিং ডিপার্টমেন্টের। আজ নূরের একটা ক্লাস আর আছে একটা, তাই আরাবি লাইব্রেরিতে অপেক্ষা করছে নূরের জন্য। নূরের ফ্যামিলির মাঝে নূর আর নিহাতকে আরাবির ভীষণ ভালো লাগে, এত মিশুক মানুষ দুটি। সেদিন যখন নূর ওকে নিয়ে গিয়েছিল ওদের বাসায় ব্রেকফাস্টের জন্য, তখন সাথী বেগম খানিক বিরক্ত হয়েছিলেন, আরাবি বুঝতে পেরেছিল। কিন্তু মেয়ে আর স্বামীর জন্য কিছুই বলেননি। আর এইভাবে একজন মেহমান বাড়িতে আসলে তার সাথে অনুচিত ব্যবহার করেও ঠিক না, এভাবেও তিনি কিছু বলেননি। তবে সৌজন্যমূলক ব্যবহার যে করেছিল এমনটাও না। তিনি আরাবির সাথে কোনো কথাই বলেননি। জায়ানও আরাবির সাথে একটা কথাও বলেনি, খেয়ে চুপচাপ উঠে চলে গিয়েছে। তবে নূর আর নিহাত পুরোটা সময় বেশ সুন্দরভাবে কথাবার্তা বলেছে। সেদিনের পর থেকে আর আরাবি ভুলেও আর ওই বাড়িতে যায়নি। দীর্ঘশ্বাস ফেলল আরাবি। বই খাতা গুছিয়ে লাইব্রেরি হতে বেরিয়ে আসলো। অনেক পড়া হয়েছে, এখন একটু হাঁটা যাক। এখন টানা ক্লাস করে ক্লান্ত আরাবি লাইব্রেরি থেকে বের হতেই মুখোমুখি হয় নূরের। নূর আরাবিকে দেখেই হাসলো, বলল, আরে কোথায় যাচ্ছ? আরাবি হালকা আওয়াজে বলে, তোমার জন্য অপেক্ষা করছিলাম, অনেক সময় হলো, তাই ভাবছিলাম একটু হেঁটে আসি। ও, আমার মাত্র ছুটি হলো। ইস, তোমার অনেক কষ্ট হলো তাই না? যাক, চলো এখন বাড়ি ফিরা যাক, ড্রাইভার আঙ্কেল এসে গেছেন। আরাবি সম্মতি জানিয়ে নূরের সাথে হাঁটতে শুরু করলো। পুরো ভার্সিটি প্রায় খালি হয়ে গিয়েছে, শুধু কেমিস্ট্রি ডিপার্টমেন্ট কয়েকজন স্টুডেন্ট দেখা যাচ্ছে, তাও খুব কম। আরাবি আবারও চোখ নামিয়ে নিল। নূর আরাবিকে দেখে মুখ গোমরা করে বলে, তুমি অলওয়েজ এমন এমন চুপচাপ থাকো কেন আরাবি? একটু আনন্দ হাসি খুশি থাকলে কি হয়? আরাবি নূরের কথায় মলিন হাসল, উদাসী কণ্ঠে বলে, আমার জীবনে যে আনন্দ উল্লাস এইসব করার কোনো কারণ নেই। আমি নিজেই যেখানে নিজেকে অনুভব করতে বৃথা,
সেখানে আনন্দ উল্লাস এসব উপভোগ করব কিভাবে জীবনে? নূর আরাবির এমন কথা শুনে বলল, তুমি বড্ড উদাসীন আরাবি। লাইফে এমন উদাসীন হলে চলে না, জীবনটাই তো এখন উপভোগ করার। সেটা হয়তো তোমার জন্য, আমার জন্য না নূর। আমি যে এই পৃথিবীর বুকে শ্বাস নিতে পারছি এটাই অনেক। নূর বোতা মুখ করে বলে। উফ, ভাল লাগে না। আরাবি আর কিছু বলে না, মাথা নিচু করে হাঁটতে লাগলো। এদিকে গেটের কাছে আসতেই নূর বলে উঠল, ও মাই গড, জায়ান ভাইয়া তুমি! আমি ঠিক দেখছি তো? নূরের এহেন কথায় আরবি জিজ্ঞাসা দৃষ্টিতে সামনে তাকাতেই জায়ানকে দেখতে পেল। কালো শার্ট, কালো ব্লেজার, কালো প্যান্ট, অনেক সুদর্শন দেখাচ্ছে লোকটাকে। নিজেকে যেন একেবারে কালোতে মরিয়ে নিয়েছে লোকটা। জায়ান চোখ হতে সানগ্লাস খুলে তেরা দৃষ্টি নিক্ষেপ করলো আরবির দিকে। সাথে সাথে গা শিউরে উঠল আরবির। দৃষ্টিনত হলো তৎক্ষণাৎ। ঠিক 5 দিন পর জায়ানের সাথে দেখা আরবির। এই কয়েকদিন আরবি ভুলেও জায়ানের আশেপাশেও যায়নি। এদিকে জায়ান দৃষ্টি সরিয়ে বলল, গাড়িতে উঠে বসো নূর। নূর অবাক কণ্ঠে বলে, কিন্তু ভাইয়া তুমি এখানে এসেছো আমাকে নিতে? কিন্তু এর আগে আমি কেঁদে কেটে মরে গেলেও তো তুমি রাজি হতে না আমাকে দিয়ে অথবা নিয়ে আসার জন্য বললে। জায়ান রাগীভাবে তাকালো নূরের দিকে, দাঁতে দাঁত চিপে বলে, এখন কি তোর কাছে আমার এর জন্য জবাবদিহিতা করতে হবে? ওকে ফাইন, আমি চলে যাচ্ছি। তুই যেভাবে পারিস এসে পড়িস বাড়িতে। আমি যাচ্ছি। তোর এইসব অহেতুক কথা আমি একদম নিতে পারছি না। জায়ানের কথায় নূরের মুখটা একটুখানি হয়ে গিয়েছে। জায়ান সেটা লক্ষ্য করলো, তাই রুক্ষ মেজাজটাকে খানি শান্ত করে গম্ভীর কণ্ঠে বলে, মোগলেস আঙ্কেল অসুস্থ হয়ে পড়েছেন এত গরমে, তাই তিনি আসতে পারেননি। এই জন্য আমি আসলাম। আর ইফতির প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিল, না হলে ওকেই পাঠাতাম। বলে জায়ান গাড়ির ভেতর উঠে বসলো। গরমে ঘেমে নিয়ে অবস্থা খারাপ ওর। একটু গাড়ির বাহিরে দাঁড়িয়ে ছিল, সেইটুকু সময় কি যাতা অবস্থা হয়েছে। গাড়ির এসিটা অন করে দিল জায়ান তাড়াতাড়ি। তারপর জায়ান রুমাল দিয়ে মুখশ্রীটা মুছে নিল। ঢক ঢক করে 1 বোতল পানি সব খেয়ে নিল। এদিকে আরাবি চুপচাপ বাহিরে দাঁড়িয়ে আছে। এতে করে রোদে ওর নিজেও অস্বস্তি হয়ে গিয়েছে। তবে রোদের তাপ ও সহ্য করতে পারে। ও তো আর জায়ান নূরের মতো অত বড় লোক না যে এসি নিচে থাকতে থাকতে একেবারে গরম সহ্য করতে পারবে না। ও তো গরিব ঘরের মেয়ে। এমন কত সত্য গরম সহ্য করে নিয়েছে। এমনকি এত গরমের মাঝে হানিফ আরবিকে একটু ফ্যান ছেড়ে ঘুমাতে দিতেন না। ওর মা তো এত গরম অস্থির হয়ে আছে। বয়স হয়েছে, একা একা এই গরমে এখন সব কাজ করছে নিশ্চয়ই মা। আগে তো আরবি ছিল, আরবি কলেজ আর টিউশনি শেষ করে বাড়ি এসে যা পারত কাজ করে দিত। কিন্তু এখন কে করে দিবে? মায়ের কথা মনে পড়তে বুকটা খা খা করে উঠল। বাসায় ফিরে মায়ের সাথে একবার কথা বলে নিবে ভাবলো আরবি। এদিকে আরবিকে গাড়িতে উঠতে না দেখে ডাকলো নূর। কি রে, গাড়িতে উঠছিস না কেন? আরবি তাকালো নূরের দিকে। কিভাবে উঠবে গাড়িতে? লোকটা তো শুধু নূরের কথা উল্লেখ করে গাড়িতে উঠতে বলেছে, ওকে তো একবারও বলেনি। তাহলে কেন উঠবে গাড়িতে? আরবি ভাবলো নূরেরকে বলে রিক্সা করে যাওয়া যাবে। যেই না মুখ খুলে কিছু বলবে তার আগেই তীক্ষ্ণ ঝাঁঝালো কণ্ঠ কানে আসলো। নূর, এই মেয়েকে জিজ্ঞেস করো এখন কি ওকে আলাদাভাবে আমার ইনভিটেশন দিয়ে গাড়িতে ওঠার জন্য বলতে হবে? শেষের কথাটা বেশ জোরেই ধমক দিয়ে বলল জায়ান। কেঁপে উঠল আরবি। নূর ভাইয়ের মেজাজ গরম দেখে নিজেই গাড়ি থেকে বের হয়ে আরবিকে টেনে নিয়ে গাড়িতে উঠাইয়ে বসালো। জায়ান এভাবে দাঁতে দাঁত চিপে বলে, এটা কেমন ধরনের ম্যানার্স নূর? আমাকে কি তোর ড্রাইভার মনে হয়? সামনে এসে বস, না হলে এক চড়ে দাঁত ফেলে দিব। নূর ভয়ে ভয়ে দ্রুত গাড়ি থেকে বের হয়ে আবারও জায়ানের পাশে সিটে বসে পড়ল। তারপর সিট বেল্ট বেঁধে নিল। না হলে দেখা যাবে এর জন্য আবার ওকে বকে দিয়েছে। নূর জানে তার ভাই গরমে অস্থির হয়ে এমন করছে।
একটু পর বাসায় গিয়ে ঠান্ডা হলে ওকে গিফট দিয়ে সরি বলে দিবে। তা যাক, আপাতত ভাইকে আর রাগানো যাবে না। জায়ান গাড়ি স্টার্ট করলো। আরাবি সাথে সাথে সিটে মাথা এলিয়ে দিল। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। আজকে ভাবছিল চাকরির খোঁজে বের হবে, কিন্তু যেই গরম পড়েছে সেটা দেখেই মনের চিন্তা ভাবনাটা বাদ দিয়ে দিল। আজ আপাতত থাক, কাল থেকেই না হয় চাকরি খুঁজতে বের হবে। টিউশনি যে করে তার তো কোনো জোগাড় নেই, এখনও কাউকে চিনে না যে কাউকে বলবে কটা টিউশন জোগাড় করে দিবে। আর ইফতিকে যে বলবে তাও কোনো উপায় নেই। এই কথা শুনলে ইফতি, মিলি, মিহান সবাই রেগে যাবে ওর ওপর। আগে একটা চাকরি হোক, তারপর না হয় জানানো যাবে সবাইকে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।